দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নাহিদ। আমরা এই টক শোতে সমসাময়িক এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও আমরা সেরকমই কিছু টপিকে আলোচনা করব, তবে আলোচনায় যাবার পূর্বে দুজন অতিথি এসেছেন, তাদের সাথে পরিচিত হয়ে নিব। শুরুতেই পরিচয় করে দিচ্ছি। আমার বামে আছেন জনাব আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট, এবং আমার ডানে আছেন জনাব শাহিদ জামান, এমডি এবং সিইও বিজনেস ক্লাইমেট, এবং একাধারে উনি অর্থনীতি এবং বিনিয়োগ বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা জানি আসলে যে এখন আমাদের যেই শিরোনামে যে নিউজটা আসছে কয়েকদিন ধরে, যে দুই পরাশক্তি ভারত পাকিস্তানের যে যুদ্ধাবস্থা, এই আলোচনাটা নিয়ে আমরা আসলে শুরু করতে চাই। যে 7 মে ভারত হামলা করে পাকিস্তানে আমরা জানি, এবং যে হামলাটার নাম তারা দিয়েছে অপারেশন সিন্দুর। আইএসপির সূত্রে আমরা জানি এ পর্যন্ত যে ভারতের পাঠানো 25টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান, এবং সীমান্তবর্তী এলাকায় এই পর্যন্ত আমরা জেনেছি একজন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে, এবং নিরীহ মানুষের রক্তের বদলা নেওয়ার ঘোষণাও দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। আমরা আসলে জানতে চাচ্ছি আনিস ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাবো যে এই দুই দেশের যুদ্ধাবস্থায় বাংলাদেশের উপর কী ধরনের ইম্প্যাক্ট পড়ছে। অবশ্যই ইম্প্যাক্ট পড়ছে, তারা আমাদের নেইবারিং কান্ট্রিজ। ইকোনমিক্যালি কী ধরনের এটা ভূ রাজনৈতিক হতে পারে, এবং এই যে পুশিন হচ্ছে আমরা এই নিউজটাও পাচ্ছি, আপনি যদি বলেন। এখনো পর্যন্ত ডিরেক্ট কোনো ইম্প্যাক্ট হচ্ছে না, কিন্তু আমরা যেটা আশঙ্কা করি সেটা হচ্ছে কূটনৈতিকভাবে কোনো যদি হই, আমরা যদি কোনো অপবাদের শিকার হই। আপনি যদি সোশ্যাল মিডিয়াগুলো দেখেন, ইন্ডিয়ান তারা বাংলাদেশকে পক্ষ নেওয়ার জন্য এক ধরনের প্রেশার তৈরি করছে, এক ধরনের প্রোপাগান্ডা ছাড়ছে যে বাংলাদেশ বোধহয় পাকিস্তানের পক্ষে, এই ধরনের। আবার আমাদের তরফ থেকেও কিছু লোক আছে এই ধরনের উস্কানিদাতা, সকল তৌহিদি জনতা, তারাও চাচ্ছে যে যেন দুই দেশের যে যুদ্ধ সেটা যেন বাংলাদেশ একটা পার্ট। বিশেষ করে আমাদের একজন বিডিআর প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত, ওনার বক্তব্যকে সোশ্যাল মিডিয়ায় ভারতে খুব নেগেটিভলি দেখা হচ্ছে। বলছে যে এখন তাহলে 7 সিস্টার ওরা কি দখল করে নেবে। আসলে 7 সিস্টারকে নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যে কিছু কথাবার্তা হয়েছিল, ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটাকে এখন হাইলাইট করতে চাচ্ছে অন্যান্য বিশেষ মহল, যেগুলা মানে সুযোগ সন্ধানী। তো আমাদের আসলে এই বিষয়টা নিয়ে সতর্ক থাকতে হবে যে আমাদের তরফ থেকে এমন কোনো, আমাদের পলিসি লেভেলের ব্যক্তিরা যাতে এমন কোনো স্টেটমেন্ট আমরা না দিই এই দুই দেশের অবস্থানের বর্তমান চলমান যে অবস্থান চলছে, বিশেষ করে কেয়ারফুল থাকতে হবে। এবং আমার মনে হয় এখন যে গভর্নমেন্ট যারা আছেন তাদেরকেও এই বিষয়ে একটু সতর্ক অবস্থান। বাংলাদেশ গতকাল যে স্টেটমেন্ট দিয়েছিল, দুই দেশকে শান্ত থাকতে বলেছে, দ্যাটস গুড ওয়ান। যে আমাদের তো আসলে এই মুহূর্তে আমরা আর কি করার আছে, আমরা তো নিজেরা গিয়ে আপনাদেরকে থামাতে পারবো না, এবং আমরা ওইরকম শক্তিও না যে আমাদের কথায় আপনারা শুনবেন। কিন্তু আমরা নিকটতম প্রতিবেশী হিসাবে আমাদের এখানে যে আপনি বললেন ইম্প্যাক্ট কি হতে পারে, ইম্প্যাক্ট অবশ্যই আছে। কারণ একটার ঘটনা যদি আপনার একটা রিজনে ঘটে, তার মানে অর্থনৈতিক থেকে শুরু করে মানসিক থেকে শুরু করে সব দিক থেকে একটা ইফেক্ট থাকবে সবার। তো সেটা যাতে আমাদের না হয়, আমাদের রাষ্ট্র পর্যায়ে আমাদের বেশি সতর্কতা দরকার। আমি মনে করি যে জনগণের থেকে, জনগণ উল্টাপাল্টা বলবে সেটাকেও যাতে আমরা সতর্ক থাকি, উৎসাহ না দিই এগুলাতে। সেটাকে শাহিদ ভাই, আপনার মন্তব্য জানতে চাচ্ছি যে বাংলাদেশের আসলে এই মুহূর্তে স্ট্যান্ড কি নেওয়া উচিত, সেটা আনিস ভাই যেটা বললেন যে জনগণের পক্ষ থেকেও সরকারের পক্ষ থেকেও। জি, ধন্যবাদ। অ্যাকচুয়ালি স্ট্যান্ড তো নিউট্রাল ডেফিনেটলি, বাট ইম্প্যাক্টের কথা যদি বলি, এটা নিয়ে যখনই যুদ্ধ শুরু হয়েছে কিংবা যুদ্ধাবস্থা চলছে সেই বেলগ্রাম অ্যাটাকের পর থেকে, এটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি যে বাংলাদেশ শুড সিট অ্যাট দি পলিসি লেভেল, যে আমরা কি ইম্প্যাক্টের মুখোমুখি হচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু সেই আগের দিনের মতো শুধু নাই যে স্ট্যান্ড অ্যালোন ভারত পাকিস্তান যুদ্ধ করছে। এখন কিন্তু সারা পৃথিবীটাই অলমোস্ট একটা গরম তাওয়ার উপরে, হোয়াট আই ফিল। হ্যাঁ, মিডল ইস্টে যুদ্ধ চলছে, ইউক্রেন রাশিয়া চলছে। এখন যদি এই সাবকন্টিনেন্টটা হয়, ডেফিনেটলি এটা স্ক্যালেট করলে কোন পরিস্থিতিতে যাবে সেটা কিন্তু আমাদের ভাবতে হবে। একটা বড় বিষয় হচ্ছে নিরাপত্তা ইস্যু, যেটা ধরেন আমরা অনেকেই জানি ঠিক বলবো না, বলা বলি করছি। দেয়ার আর রিউমার্স যে কেন ইন্ডিয়া পাকিস্তানকে অ্যাটাক করেছে। হ্যাঁ, যদিও তারা এখনো প্রুভেন কোনো এভিডেন্স দেখাতে পারেনি পাকিস্তান জড়িত। বলা হচ্ছে মোদি তার পলিটিক্যাল নিতে চায়, স্টান্স নিতে চায়।
হাউএভার কিন্তু বিষয় হচ্ছে যে ইন্ডিয়ার চারপাশে যে নেইবার্স আছে তারা কিন্তু কেউ এখন ইন্ডিয়ার ফ্রেন্ডস না ওইভাবে। হ্যাঁ, তো এটা একটা স্নায়ু চাপ ইন্ডিয়ার উপরে। আর বাংলাদেশ অ্যাকচুয়ালি 5ই আগস্টের পর থেকে তো একটা ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ উইথ দি রিসেন্ট ফিউ ইনসিডেন্টস। তো কাজেই এখানে কিন্তু আমরা বিবিধভাবে স্নায়ুচাপে আছি। তো সেই সিকিউরিটি অ্যাসপেক্ট একটা বিষয়, কারণ অলরেডি পোস্টিং করা হয়েছে অলমোস্ট 100 পিপল মুসলিমদেরকে সীমান্তবর্তী এলাকায়। রাইট, গত রাতেই হয়েছে এটা। সো এটা একটা মাথা ব্যথা কিন্তু কেন পুশিন হলো, এর বিরুদ্ধে আমরা কি করতে পারি। হ্যাঁ, এটা কিন্তু আমরা জাস্ট মানে অ্যাকসেপ্ট করে নিব, এটা কিন্তু হতে পারে না। আর একটা হচ্ছে যে সিকিউরিটির জন্য আমি শিওর এখানে আমাদের যারা সিকিউরিটি বিশ্লেষক আরও যারা আছেন আমরা সবাই বুঝি যে তারাও চিন্তা করছেন যে কিভাবে আমরা আমাদের ফোর্সেসগুলিকে আরও আধুনিকায়ন করব। আর অন দি ট্রেড অ্যাসপেক্ট এবং ইকোনমিক অ্যাসপেক্ট এটা কিন্তু আমি যেটা বলছিলাম যে আমরা বসে থাকতে পারি না। এটা ধরেন এখনও ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড হচ্ছে প্রায় $10 বিলিয়ন পার অ্যানাম। হ্যাঁ, যেটা কিন্তু অনেক। হ্যাঁ, 10 থেকে 12 বিলিয়ন ডলার, এটা আরও বেশি ছিল 18 বিলিয়ন। তো $10 বিলিয়ন যখন হচ্ছে এর অর্থ হচ্ছে এই ওয়ারের কারণে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের বর্ডারে কিন্তু ইন্ডিয়া অলরেডি সিকিউরিটি টাইটেন করেছে। তো আলটিমেটলি দিস মিনস যে কমোডিটি এক্সচেঞ্জ রেস্ট্রিক্টেড হবে, প্রাইস বাড়ার একটা শঙ্কা আছে এবং ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে। পাশাপাশি ডেফিনেটলি ওয়ার একটা জোন তৈরি হয়েছে। এবং অলরেডি আমরা যেটা জানি, আমি একটু ইন্টারাপ্ট করলাম, যে ইতিমধ্যে বিপদ এড়ানোর জন্য কিন্তু বাংলাদেশের বাণিজ্যিক বিমানগুলো দুদেশের আকাশপথ এড়িয়ে চলতে শুরু করেছে। এক্স্যাক্টলি। সো এয়ারলাইন্স এফেক্টেড হচ্ছে, ট্যুরিজম এফেক্টেড হচ্ছে। একটা বড় বিষয় হচ্ছে কিছুদিন আগে দেখেন একটা করোনা সুনামি গেছে, রিসেন্টলি ট্রাম্পের সুনামি গেছে, শুল্ক সুনামি। হ্যাঁ, তো এই শুল্কের কারণে যেটা আমরা গরিব বলবো না, ইন্টারমিডিয়েট কান্ট্রিজ যারা আছি তারা চিন্তা করছিলাম যে কিভাবে আমরা নিজেদের মধ্যে কিছু ব্যবসা বাণিজ্য করে উন্নতি করব, কারণ ট্রাম্প সাহেব তো শুল্ক বসিয়েছে অনেক। তো এই যে নিজেদের মধ্যে বলতে সাবকন্টিনেন্টে আমরা ইন্ডিয়া পাকিস্তান এই রিজনে সাউথ ইস্ট এশিয়া, এই সুযোগটা কিন্তু সীমিত হয়ে গেল এই ওয়ারের কারণে। অন দি আদার হ্যান্ড একটা আনরেস্ট তৈরি হয়েছে, এমনিতেই তো বিনিয়োগে আনরেস্ট চলছে, এখন আরও আনরেস্ট। এখন এফডিআই যেটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এটা আরও সীমিত হবে। একদিকে যেমন সীমিত হবে, অপরদিকে আমাদের লোকাল বিজনেসেস গ্রোথ হচ্ছে না, তারা ট্যাক্স দিতে পারছে না, সরকারের রেভিনিউ কালেকশন এত কম। অ্যান্ড রেভিনিউ কালেকশন কম হলে কি হবে, এক্সপেন্ডিচার কম হবে। আমাদের ডেভেলপমেন্ট বাজেট কিন্তু একটা বড় পার্ট। তো সেই ডেভেলপমেন্ট বাজেটে যখন এবারই তো দেখলাম যে আমরা কিন্তু বাজেট মানে আপকামিং যে বাজেট হচ্ছে এটা কিন্তু বাড়াচ্ছি না। হ্যাঁ, এবং আমি প্রিটি শিওর যে আমাদের নর্মালি বাজেট ডেফিসিট থাকে 4.5%-এর মতো, এবারে ডেফিসিট এটা এক্সিড করবে 6 to 7% অ্যাট লিস্ট। তো তার মানে কি আমাদের আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। হ্যাঁ, যখনই আমরা এক্সপেন্ডিচার কম করছি ইনকাম কমে যাবে মানুষের। হ্যাঁ, ইনকাম কমে গেলে পার ক্যাপিটা কমে যাবে, আনএমপ্লয়মেন্ট জেনারেট করবে। মানে এটা একটা টোটাল একটা রিসেশনের দিকে আমার মনে হয় there is enough room to think about all these issues. আনিস ভাই, আপনাকে যদি ওনার কথার পরিপ্রেক্ষিতেই বলি, উনি চায়নার সাথে আমেরিকার ওই যে শুল্কের একটা, যে এটাকে আমরা কোল্ড ওয়ার বলতে পারি যেটা চলছে, আসলে এই যুদ্ধের এই প্রেক্ষাপটে আমি যদি বলি যে আমেরিকা এবং চায়না তাদের রোলটা কেমন বোঝা যাচ্ছে আসলে? আমরা নিউজ তো দেখছি প্রতিনিয়ত। ইন্ডিয়া পাকিস্তানের এই ওয়ার যে সিচুয়েশন, এটাতে আমেরিকা এবং চায়না তাদের অবস্থানটা, দুইজনেরই খুব ভালো রোল আছে আমি মনে করি। আমেরিকা তো আজকেও আমি দেখলাম এটা মানে খুব নিন্দা করেছে, এটা হওয়া উচিত হয় নাই। সংকট নিরসনে সাহায্যের প্রস্তাব দিয়েছে এবং ট্রাম্প প্রথম যে প্রতিক্রিয়া জানিয়েছিল সেখানেও বলেছে যে এটা ঠিক হয়নি, উনি এটার পক্ষে কথা বলেননি। তার মানে হচ্ছে যে সারা ওয়ার্ল্ড আসলে চায় না যে এই ধরনের একটা যুদ্ধ দুইটা দেশের মধ্যে থেকে থাকুক। আজকেও যদি আপনি খেয়াল করে দেখেন যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তাদের দেশ সফর করেছিল ইন্ডিয়ায়, আবার উনি পাকিস্তানও আসছেন। তাহলে যারা আন্তর্জাতিক অঙ্গনের যারা এই যুদ্ধ চায় না তারা সবাই কিন্তু এটার মানে পক্ষে না। ইভেন আপনি রাশিয়ার কথা যদি বলেন, রাশিয়াও চায় না যে এই ধরনের একটা যুদ্ধ এখানে থাকুক। চায়নাকে ধরা হয় যে পাকিস্তান ঘেঁষা, কিন্তু তাদের নিজস্ব অ্যাক্টিভিটিস এমন কিছু প্রকাশ পাচ্ছে না যে তারা
পাকিস্তানের পক্ষ নিচ্ছে। এখন যে যুদ্ধটা আশঙ্কা করা হচ্ছে, বলছে যে পাকিস্তান রিটেলিয়েট করে কিনা, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। পাকিস্তানের তরফ থেকে কালকে বলা হচ্ছে যে কালকে রাতে তারা ড্রোন হামলা চালিয়েছিল, কিন্তু ইয়েতে পাকিস্তান পক্ষ দাবি করছে যে তারা ড্রোন হামলা চালিয়েছে ভারতের অভ্যন্তরে, এবং 15টা ড্রোন হামলা তারা করেছিল। সেগুলোর মধ্যে ভারত স্বীকার করছে না, সামরিক স্থাপনাতেও করেছে, ভারত সেটা স্বীকার করছে না। এবং ভারত এটুকু স্বীকার করছে যে তারা 12টির মতো বা আর কয়টি জানি ড্রোনকে ভূপাতিত করেছে। পাকিস্তান যেমন আপনি শুরুতে বললেন 25টা ভূপাতিত করেছে তাদের দেশে বলছে, ভারতও এই একই কথা বলছে যে আমরা ইয়েদের ভূপাতিত করেছি। তার মানে হচ্ছে যে এখানে যুদ্ধটা কিন্তু আগের দিন যেভাবে ছিল মিসাইল কেন্দ্রিক, যে কমপক্ষে 6টা জায়গায় যে হামলা করেছিল সীমাবদ্ধ নয়, সেটা দ্বিতীয় দিন আসছে। এবং ভারতের তরফ থেকে এটা এই জন্যই করা হচ্ছে যে পাকিস্তান যাতে বড় ধরনের কোনো প্রতিশোধমূলক কার্যক্রমে না যায়। তোমরা আমাদের এখানে, তাদের অভিযোগ যেটা, যে আমাদের এখানে সন্ত্রাসী হামলা চালিয়েছ, সেজন্য আমরা তোমাদের এখানে সন্ত্রাসীদেরকে মেরেছি, কিন্তু এটা এখানে থামো। ওরা কিন্তু ভারতের আজকে যদি আপনি দেখেন, বিরোধী দলীয় নেতাদের সঙ্গে সর্বদলীয় যে বৈঠক হলো, সেখানেও কিন্তু বলা হলো যে এই যুদ্ধ চলমান, অপারেশন সিন্দুর এটা চলমান আছে। তার মানে হচ্ছে যে কেউ থেমে থাকে নাই। এই 2 দিন 7-8 2 দিন চলছে, এবং সামনের দিনগুলোতেও পাকিস্তান যেহেতু তার সামরিক বাহিনীকেও অর্ডার দিয়ে দিয়েছে তোমরা একটা প্রতিশোধ নেবে, আমার মনে হয় যেন ভারতের উপর এই প্রতিশোধ পাকিস্তান কোনো না কোনোভাবে নিতে চাইবে। বিশেষ করে তারা ওই সব জায়গাতেও হামলা করতে পারে যেখানে পানির প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, সেগুলো যাতে, এই প্রতিবন্ধকতাগুলো যাতে কাটিয়ে উঠতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাজনীতিতে তো খুব ভালো করে চলছে এখানে, দুই দেশের কাশ্মীরকে নিয়ে দ্বন্দ্ব, এটা তো বহু বছর ধরে আসছে। এই কাশ্মীর দ্বন্দ্ব আপনি দেখেন মারছে কাদেরকে, সে কাশ্মীরিদেরকে মারছে। এই দেশও মারছে কাশ্মীরিদেরকে, ওই দেশও মারছে কাশ্মীরিদেরকে। ভারত বাড়তি হিসাবে পাঞ্জাবেও হামলা চালিয়েছিল, তার প্রেক্ষিতে পাকিস্তানের কিছু বিমান চলাচলেরও এখন অসুবিধা তৈরি হয়েছে, বা তারা অ্যাভয়েড করছে কোনো কোনো এয়ারপোর্ট। তো ভারত অবশ্য নিজেরাও অনেকগুলো এয়ারপোর্টে চলাচল বন্ধ করে দিয়েছে। তো যে মাত্রায় যুদ্ধটা যাচ্ছে, তাতে আমরা খুব সন্তুষ্ট হতে পারি না যে এটা সহসা থেমে যাবে। তবে আন্তর্জাতিক মহল যদি এখানে বড় ধরনের চাপ দিতে পারে, তাহলে হয়তো এটা একটু দমন হবে। আদারওয়াইজ এটা দমন হবে না, কারণ তাদের দুই দেশেরই অভ্যন্তরীণ রাজনীতি এখানে জড়িত। কারণ তাদের প্রদর্শন করার মধ্য দিয়ে এটা নিহিত আছে এই যুদ্ধটা। কারণ ভারত বিহারে ইলেকশন আছে, সে একটা জাতীয়তাবাদী জোশ তুলতে চায়, এবং জাতীয়তাবাদী জোশ তোলার জন্য তাদের প্রধান টার্গেট হচ্ছে পাকিস্তান। তো পাকিস্তানে হামলা করবে। পাকিস্তানে ইমরান খান ক্ষমতা হারানোর পর থেকেই সামরিক বাহিনীর প্রতি মানুষের অনাস্থা এক ধরনের তৈরি হয়েছিল। সেই আস্থাটা ফিরিয়ে আনার জন্য তারা আবার চেষ্টা করছে। আপনি যদি খেয়াল করে দেখেন, ভারতে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে বলছে যে ঠিক আছে, হামলার পক্ষে আমরা এটা সমর্থন করছি। ঠিক একই কায়দায় কিন্তু পাকিস্তানও হচ্ছে। তার মানে তাদের জাতীয়তাবাদী উগ্রতা এটা বেড়ে যাচ্ছে যুদ্ধকে কেন্দ্র করে। সবাই দুই দেশ ছেড়ে দিচ্ছে, এবং তাতে লাভবান হচ্ছে কারা? যারা অস্ত্র ব্যবসায়ী, যারা ঊর্ধ্বতন কেনা বেচায় আছে, তারা এগুলো কিনবে, বাজেট বেড়ে যাবে। সাধারণ লোকদের কোনো উন্নতি এখানে আপনি যেটা বললেন যে কাশ্মীর দ্বন্দ্বে কাশ্মীরের মানুষদেরকেই মারা হচ্ছে। শাহিদ ভাই, আপনার কাছে যাব। আনিস ভাইয়ের একটা কথার পরিপ্রেক্ষিতে একটা কোয়েশ্চেন করি, যে আমরা ভারত পাকিস্তান যুদ্ধে যে বলছি যে কাশ্মীর যুদ্ধে কাশ্মীরের মানুষকে হত্যা করা হচ্ছে, আমরা জানি দুইটা দেশই পরাশক্তি, এবং তারা তো রাজনীতির বিষয়ে অনেক ম্যাচিওর বিহেভ করা উচিত, সেটাই আশা করে আসলে সবাই। তাহলে এই কাশ্মীর যুদ্ধে কাশ্মীরের মানুষকে হত্যা এবং এই রাজনীতিটাকে, এটা কি আসলে ভূখণ্ডর পরিপ্রেক্ষিতেই হচ্ছে? তাদেরকে আরও ম্যাচিওর বিহেভ করা উচিত কিনা? ধন্যবাদ। অ্যাকচুয়ালি কাশ্মীর, আমার তো মনে হয় যে এই এলাকার বাসিন্দারা একটা বোথ ইন্টারনাল এবং গ্লোবাল পলিটিক্সের শিকার। আমরা যদি হিস্ট্রি দেখি তাহলে তো দেখবই যে সেই ভারত পাকিস্তান ভাগাভাগির সময় এই ব্রিটিশ রাই মানে ইনডিসাইসিভ ছিল যেটা নিয়ে কী হবে। তখনকার কাশ্মীরের রাজা হরি সিং, তাকে যখন বলা হয়েছিল কি করবে, কোথায় যাবে, সেও কোনো সিদ্ধান্ত দেয়নি।
হ্যাঁ, যার কারণে তখন পাকিস্তান যখন একটা অংশ দখল করলো, হরি সিং ইন্ডিয়ান গভর্নমেন্টকে রিকোয়েস্ট করলো, সো ইন্ডিয়া রেস্ট অফ দি পার্ট দখল করলো। চীনও ছোট্ট একটা জায়গা নিয়েছে। আমার তো মনে হয়, আমি এটা নিয়ে আসলে পার্সোনালি আমার ওপিনিয়ন, আমি ভাবি যে এই যে বলি না সুখে থাকতে ভূতে গিলায়, অনেকটা এই কাশ্মীর নিয়ে এই দুইটা বড় দেশ পরাশক্তি সেই যে তখন থেকেই যুদ্ধে জড়াচ্ছে, এখানে আসলে রুট কজটা তেমন ম্যাটেরিয়াল কিছু না। যেমন ধরেন আপনি ইউক্রেন রাশিয়ার ক্ষেত্রে তাদের কজ আছে, হ্যাঁ, তাদের কিন্তু বড় কজ আছে এখানে। ইউক্রেন ন্যাটো অন্তর্ভুক্ত হবে, রাশিয়া তাদের সিকিউরিটি থ্রেট মনে করছে। মিডল ইস্টে কজ আছে, ইসরায়েলেরা তারা মনে করে তাদেরই ওই পবিত্র ভূখণ্ড, তাদের মানে লেগেসি থেকে এটা মনে করে, পবিত্র গ্রন্থ থেকে। এখানে কিন্তু বিষয়টা সেরকম না। হ্যাঁ, এখানে কাশ্মীর যদি ইন্ডিপেন্ডেন্টও হয়, তো বোধ দি মানে পাকিস্তান এবং ইন্ডিয়া অ্যাগ্রি করে, তাও কিন্তু অসুবিধা নাই। কারণ এটা এখন যে টেনশন দুই দেশের মধ্যে কাজ করছে এই কাশ্মীর নিয়ে, তাতে যে ইকোনমিক যে ক্ষতি দুই দেশের, এটা কিন্তু তার থেকে অনেক। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এটা হচ্ছে না, কেন এই পিসফুল এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে না? এই গ্লোবাল মোড়লরা যারা আছে, আমেরিকা, ইউরোপ, তারা কি আদৌ বলেছে এদেরকে যে তোমরা এটা নিয়ে একটা ডিসিশনে আসো? সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আমাদের এই রিজিয়নে কনফ্লিক্ট রেজলিউশনের কোনো একটা ফ্রেমওয়ার্ক নাই। কিন্তু পৃথিবীর অনেক রিজিয়নে এটা আছে, এক্স্যাক্টলি, কনফ্লিক্ট রেজলিউশনের ফ্রেমওয়ার্ক নাই। তো আমার কাছে মনে হয় কাশ্মীর জিনিসটা মানে আলটিমেটলি একটা গ্লোবাল পলিটিক্সেরও শিকার। দেয়ার বাই যারা ধরেন অস্ত্র রপ্তানি করতে চায় এই রিজিয়নে, দে আর প্রফিটেবল। সো আলটিমেটলি ইনস্টেড ইন্ডিয়া, পাকিস্তান, কিছু জনগণ এটা পিসফুল এনভায়রনমেন্ট তৈরি হোক চাইলেও একটা বড় অংশ চাচ্ছে না যে আমরা পিসফুল এনভায়রনমেন্টে যাই। আনিস ভাই, আপনি কি অ্যাড করতে চান এখানে এই যে রেজলিউশনের কথাটা যে উনি বললেন যে রিজিওনাল কোনো কনফ্লিক্ট রেজলিউশন? ঠিক আছে, আমি ওইটাই যে এই হামলাটাতে ওরাই মরছে। পাকিস্তান, ইন্ডিয়া দুইজনই এমন মানে খেলোয়াড় যে মাঝে মাঝে তাদের জাতীয় প্রয়োজনে এটাকে সামনে নিয়ে আসে আর মারে কাশ্মীরিদেরকে। অভিযোগ কাশ্মীরিদের এবারও যেটা হলো, মনে করেন 230 কিলোমিটার দূরে গিয়ে পাকিস্তানের কোন লোক গিয়ে আপনার এরকম জায়গায় গিয়ে পর্যটকদের মারতে পারবে? এগুলো হচ্ছে অজুহাত। কোনো তাদের প্রয়োজন হয় সেগুলো তারা তৈরি করে এই ধরনের নিরীহ লোকদেরকে মারে। এ পর্যন্ত আপনি যদি হিসাব দেখেন, দুই দেশের 31 জন মারা গেছে পাকিস্তানের, এবং প্রায় 57 জন আহত, এবং এখানে নারী শিশুও আছে, এবং বলা হচ্ছে জঙ্গি। তাহলে জঙ্গি কে? লিস্ট দাও এগুলার। আর ভারতও কিন্তু কম মারা যায় না। ভারতে একজন সেনা সহ 16 জন মারা গেছে বলে রাষ্ট্রীয়ভাবে স্বীকার করা হচ্ছে, অন্যভাবে যায় না কে কতজন মারা গেছে। তার মানে কি? মানুষ মরছে। এই মানুষের সংখ্যা দিয়ে তারা এখন বীরত্ব নেবে, বিজয়ের কাহিনী বলবে। আসলে যুদ্ধ তো আমরা শুধুমাত্র দেখি কে কয়টা বিমান ফেলে দিল, কে কয়টা সৈন্য হারালো, মুখ হারালো, সেটুকুলোই। কিন্তু জনজীবনের যে ব্যাঘাতটা ঘটলো, মানবিক যে বিপর্যয়গুলো ঘটলো, এইসব কাহিনী কে বলবে? এগুলো কিন্তু করছে না। যারা এই সমস্ত রিপোর্টিং করে তারাও সরকারের ফেউ হিসাবে কাজ করে। তারা শুধু আমরা অতটা বিমান ফেলে দিলাম, অতটা এই করলাম, অতটা গুলি গেল, অতটা মিসাইল গেল, এই হিসাব নিয়ে ব্যস্ত আছে। মানুষের হিসাব নিয়ে ব্যস্ত নয়, মানুষের দুঃখ নিয়ে নাই। অপারেশন সিঁদুর করা হয়েছিল কি জন্য? বলা হয়েছে যে নারীর সিঁদুর করা হয়েছে, যে সিঁদুর তারা মহিলা করে ইয়ে করে। তো সেখানে কোথায় মানবতা? কোথায়? তুমি তো সিঁদুর রক্ষা করতে গিয়ে আরেকজনের সিঁদুর ফেলে দিচ্ছ, এবং সেখানে মিথ্যা তথ্য দিয়ে আন্দোলন করছো। তো আমি মনে করি যে তাদের শুভবুদ্ধি কোন কালে উদয় হবে আমি জানি না। এই হিন্দু মুসলিম মেন্টালিটি থেকে তারা যতদিন বের হবে না, ততদিন এগুলো চলতেই থাকবে। আমরা এবার একটু জাতীয় পর্যায়ে একটি ঘটনা নিয়ে বলি, যে আমাদের রিসেন্টলি যেটা আজকের নিউজে এসছে, যে আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গতকাল মধ্যরাতে উনি ঢাকা ত্যাগ করেছেন থাইল্যান্ড সফরের উদ্দেশ্যে ওনার সপরিবারে। কিন্তু ওনার নামে বলা হচ্ছে কিশোরগঞ্জে জুলাই আন্দোলনের সময় একটি হত্যার জন্য ওনার নামে হত্যা মামলা করা হয়েছে, এবং তার সত্ত্বেও উনি দেশ ছাড়তে পেরেছেন। ইমিগ্রেশন ওনারা বলছেন যে তার নামে কোনো নিষেধাজ্ঞা আসলে নাই, এরকম কোনো নিষেধাজ্ঞা নেই বলে উনি পেরেছেন। আসলে আমি একটু জানতে চাচ্ছি যে এই হত্যা মামলাটি হয়েছে, আবার এদিকে উনি দেশ ত্যাগ করেছেন, আসলে এই জায়গায় কোনো কনফ্লিক্ট কাজ করছে কিনা, বা তাহলে এই হত্যা মামলার ভিত্তিটা কি? আমি কোনো কনফ্লিক্ট কাজ করছে মনে করি না। মনে করেন আজকে আপনি আমার বিরুদ্ধে একটা মামলা দিলেন,
যে জুলাই আন্দোলনে এনটিভির সামনে মারা গিয়েছিল এক ব্যক্তি, তো সেটার জন্য আমি দায়ী। তো এই ধরনের পার্সিক্যাল মামলাগুলো যত বেশি চলতে থাকবে, এই ধরনের মানে ফালতু মামলা যত বেশি থাকবে, জুলাই আন্দোলনকে তত বেশি বিতর্কিত করা হবে। আপনি এই ভদ্রলোকের বিরুদ্ধে মামলা কি? মামলা হচ্ছে 14ই জানুয়ারিতে কিশোরগঞ্জ সদরে ওনার বিরুদ্ধে মামলাটা হয়েছে জুলাই আন্দোলনের কোনো এক ব্যক্তির মৃত্যুর সাথে তার জড়িত। আচ্ছা, উনি রাষ্ট্রপতি হিসাবে বিদায় নিয়েছেন 2023 সালে। উনি বিদায় নেওয়ার কালে বলে গেছেন যে আমি ঘরে ঢুকে গেছি, আমার আর এগুলোতে কিছুই নাই, আমি প্রাইভেট লাইফ আমি এনজয় করতে চাই। তো এরকম একটা লোককে আপনি মামলা দেবেন, তাও মামলাটা কীরকম? এই মামলায় আর বাকি আসামি কে জানেন? শেখ হাসিনার ছেলে, শেখ হাসিনার মেয়ে শেখ রেহানা এবং ওবায়দুল কাদের। তো এরা বসে একজন লন্ডনে, একজন ইয়েতে সবাই প্ল্যান করে এই ধরনের হত্যা মামলাটা করেছে। তো এই ধরনের যে কেউ, একটা শিশুও তো বুঝবে যে এগুলো হচ্ছে একটা ভুয়া মামলা। এই ভুয়া মামলা যদি আপনি করে দেন, এখন আমার চিকিৎসার প্রয়োজন, আমি কি বাইরে যেতে পারবো না? ঠিক আছে, আপনি মামলা করেছেন, মামলার মতোই চলবে, কিন্তু আমি যেতে পারবো না কেন? না যেতে দেওয়াটা হতো এখানে ক্ষমতার করা হতো, এখানে আইনের বরখেলাপ করা হতো। বরং উনি গিয়েছেন, উনি চিকিৎসা নেবেন, ওনার অধিকার এটা করবে। আমরা তো অতীতেও দেখেছি এরকম ফালতু মামলা দিয়ে মানুষকে বাইরে যেতে দেয় নাই। তাহলে জুলাই স্পিরিট কোথায় এখানে? জুলাই আর ওই শেখ হাসিনার যে শাসন, তার সাথে ডক্টর ইউনূসের শাসনের পার্থক্য কোথায়? যদি আমরা একই পাল্লায় মাপি, একই পাল্লায় বিচার করতে যাই। এখন আপনি জুলাই আন্দোলনে যারা জড়িত ছিল, যারা অবদমন, হত্যা এই সমস্ত করেছিল, আপনি সেগুলো বের করেন। রিয়েল ক্রিমিনাল কারা হত্যা করেছে এগুলো বের করে এদেরকে সাজা দেন। আপনি তো ট্রাইব্যুনাল করেছেন, একটা করেছে, এখন আরও একটা করবে বলতেছে। এগুলোতে যদি রিয়েল লোকজন, শেখ হাসিনার শাসনামলে যারা অপশাসন করেছে, ব্যাংক লুট করেছে, হত্যা, গুম এগুলোতে জড়িত ছিল, তাদেরকে যদি বিচারের আওতায় আনা হয়, আমার মনে হয় সমগ্র বাংলাদেশ সাপোর্ট করবে এটা। কিন্তু এই ধরনের ফালতু মামলা দিয়ে যখন এগুলো করা হয়, তখন জুলাই আন্দোলনকে হালকা করা হয় এবং মানুষকে হয়রানি করা হয়, এবং এর মধ্য দিয়ে রাষ্ট্র যে একটা প্রতিহিংসামূলক পরিস্থিতির মধ্যে যাচ্ছে, হিংসা বিদ্বেষ বাড়িয়ে দিচ্ছে, পারস্পরিক বন্ধন আমাদের যেটা আছে সেগুলো নষ্ট করে দিচ্ছে, এগুলো দিয়ে খেয়াল রাখতে হবে। আমরা এই যে আপনি খেয়াল করেছেন নিশ্চয় যে ভারত পাকিস্তানের যুদ্ধের শুরু হওয়ার পরে আমাদের লোকজন এবং সরকারি লোকজনও বলছে আমাদের জাতীয় ঐক্য অটুট করতে হবে, সার্বভৌমত্ব ধরে রাখতে হবে। জাতীয় ঐক্য কি মানে এমন একটা জিনিস যে আপনি বললে হয়ে যাবে? আপনি যদি একদিক দিয়ে আপনি ভুয়া মামলা এবং রাজনৈতিক বিশ্বাসের জন্য একটা লোককে নির্যাতন করবেন, আওয়ামী লীগ যদি যারা করেছে, তারা যদি আওয়ামী লীগ করে থাকে, সবাই কি দোষী হবে? সবাইকে হত্যাকারী হবে? তো এই বিশ্বাসের জন্য, আমি শেষ করে দিচ্ছি, এই বিশ্বাসের জন্য আপনি একদিক দিয়ে একটা রাজনৈতিক বিশ্বাসের জন্য প্রতিহিংসা করবেন, আরেক দিক দিয়ে বলবেন যে আমাদের জাতীয় ঐক্য। তো আমার মনে হয় জাতীয় ঐক্য করতে হলে আমাদের সবাইকে একটু সুস্থ মেন্টালিটি নিয়ে এগোতে হবে এবং প্রকৃত দোষীদেরকে বিচার করতে হবে। জি, শাহিদ ভাই, আপনার মত জানতে চাচ্ছি। এই মামলাগুলো যেগুলো হচ্ছে প্রতিনিয়ত ভিত্তিহীন, বা যেটা আনিস ভাই বলছেন যে ফালতু, আসলে কি এরকম কিনা? আমি একটু কোট করতে চাই আজকে হাসনাত আবদুল্লাহর 2টা ফেসবুক পোস্ট, আমি যদি একটু পড়ি, এটা নিউজেও এসছে আমাদের, যে উনি ফার্স্ট পোস্টে দিয়েছেন, খুনিকে নিরাপদে বেরিয়ে যাবার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরল, আদালত থেকে জামিন দেওয়া হয়, শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় নিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হবার কথা থাকলেও মেতে এসেও শুরু হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন। এটা ছিল ফার্স্ট পোস্ট, আমি দুইটাই পড়ে নেই। আর সেকেন্ড পোস্টে উনি বলছেন, শুধু এ মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা এবং হাইকমিশন বাংলাদেশের সরকারি, বেসরকারি এবং সামরিক পর্যায়ে অন্তত 23টি মিটিং করেছে। লিখে রাখেন, আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই বিচারের নামে এই কালক্ষেপণ। একটা পর্যায়ে হয়তো বলা হবে এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়। আপনার মন্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ। প্রথমত আনিস ভাইয়ের সাথে আমি পার্শিয়ালি একমত। রাষ্ট্রপতির মানে সাবেক রাষ্ট্রপতি পলায়ন সম্পর্কে, যে হত্যা মামলাটা আসলে হয়তো বা এখানে টিকবে না, বাট তার সময়কার
সময় যদি দুর্নীতি হয়ে থাকে আমার মনে হয় সেটার উপরে মামলা হতে পারত। হ্যাঁ, কারণ আমরা জানি যে সেখানে মিঠামইনেও বেশ কিছু প্রজেক্ট নেওয়া হয়েছে, সেখানে দেখা হোক দুর্নীতি হয়েছে কিনা, স্বজনপ্রীতি হয়েছে কিনা, এগুলো হতে পারে। বাট রিগার্ডিং হাসনাত আবদুল্লাহস পোস্ট, কাজেই ওইটা আমার মনে হয় সে মোটা দাগে ঠিকই বলেছে। একটা হচ্ছে যে আমরা তো বিচার চাই, আমরা কিন্তু শুরু থেকেই 5ই আগস্টের পর থেকে গত আমলের সমস্ত দুর্নীতি, সমস্ত হত্যার বিচার চাই, আমরা এটা বারবারই বলে আসছি। কিন্তু এই গভর্নমেন্ট দেখা যাচ্ছে যে বিচারের নামে সত্যিই কালক্ষেপণ, মানে এটা কিন্তু কথা বলা হচ্ছে যে তদন্ত চলছে, তদন্ত শেষ পর্যায়ে আরেকটা ট্রাইব্যুনাল হবে যেটা বললেন, বাট সেই ট্রাইব্যুনালটা এখন এভিডেন্ট না। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এটা কেন হচ্ছে না? কাজে এটা নিয়ে কিন্তু প্রশ্ন জাগছে। এটা নিয়ে আমরা এমনও বলছি যে তাহলে এর পেছনে যারা দায়ী এগুলোকে স্লো করার জন্য তাদেরকে কেন বরখাস্ত করা হচ্ছে না, ধরা হচ্ছে না? হ্যাঁ, কাজে আলটিমেটলি এটা যদি না করা হয়, দেখেন এই দেশে তো সবই সম্ভব। শেখ হাসিনা যখন কোনোদিন ভাবেনি যে তাকে পালাতে হবে, ইভেন কয়েকদিন আগেও বলেছে হাসিনা পালায় না, ঠিক তেমনি এখনকার গভর্নমেন্টে যারা আছে পেছন থেকে কলকাঠি নাড়ছে এই বিচার না করার জন্যে কিংবা ডিলে করার জন্যে, দে উইল বি হেল্ড রেসপন্সিবল টু। কাজে আমার মনে হয় তাদেরকেও সচেতন হতে হবে। আমি এইটার সাথে খুব একমত। এই দেশে পানিশমেন্ট সিস্টেম চালু না করতে পারলে দেশ প্রোগ্রেস হবে না। জি, আনিস ভাই, আপনি কি কিছু অ্যাড করতে চান? এই যে কালক্ষেপণ হচ্ছে বিচারের বিষয়, এটা বারবার আসছে কিন্তু সামনে। কালক্ষেপণ করা তো উচিত না আমাদের। আমি আজকে শুনলাম যে আমাদের কিছু বিচার প্রক্রিয়ায় অন্য এই মামলা না, অন্যান্য মামলাগুলোতে বিরাট একটা পরিবর্তন আসছে। বাদী বিবাদী লিখিত যে এটা করে সিভিল মামলাগুলোতে যাতে করে একটু এক্সপিডাইট হয়। আমি মনে করি যে এই মামলাগুলো এক্সপিডাইট হওয়া উচিত, এবং যে কিন্তু আপনি যে এক্সপিডাইট করার কথা বলছেন সে আবার একই কথা বলতে হচ্ছে আমাকে। আপনি যদি এক লোকের বিরুদ্ধে একই ধরনের একই স্টাইলে 260টা মামলা করেন, আপনার আইনজীবীরা তো যারা এগুলো ইনভেস্টিগেশনে আছে তারা তো কাহিল হয়ে যাবে, তারা নিজেরাই তো মানে টায়ার্ড হয়ে যাবে, তারা কিভাবে এগুলো চার্জশিট দেবে? সো আপনি জায়গা মতো ধরেন। আপনি আব্দুল হামিদকে ধরবেন তো এই সমস্ত ফালতু মামলা না দিয়ে, উনি যে আমি যদি জায়গায় থাকতাম আমি তো ধরতাম এই যে মিঠামইনে যে একটা হাওরের এলাকায় বিরাট এক বাঁধ দিয়ে একটা বিশ্রী অবস্থা তৈরি করে দিয়েছে, জলাবদ্ধতা তৈরি করে করে দিয়েছে। অনেক কিছু আমি আর বাকিগুলো বললাম না, অনেক কিছু সরকার যদি ইচ্ছা করে তার বিরুদ্ধে মামলা করতে পারে, যেটা আপনি রাষ্ট্র ক্ষমতা থেকে ক্ষমতার অপব্যবহার করেছেন। সেই ধরনের মামলাগুলো খুঁজেন, এবং হত্যা মামলাও যদি রিয়েলি থেকে থাকে সেগুলো করেন। কিন্তু একের পর এক মামলা দিয়ে আপনি জর্জরিত করবেন। আপনার আদালতে তো এত আইনজীবী তো আপনি নিয়োগ করেন নাই, এগুলো তারা তো অস্থির হয়ে যাবে, তারা তো পারবে না। প্রকৃত দোষীটা আগে খোঁজাটা প্রথম কাজ, তারপরে দৃষ্টান্তমূলক শাস্তি। যতগুলো মামলা ধরেন এগুলো করেছে শেখ হাসিনার বিরুদ্ধে বা আদার্স নেতাদের বিরুদ্ধে, এগুলো একটা স্ক্রুটিনি হওয়া উচিত যে এই মামলা আমরা চালাবো কি চালাবো না। কারণ এই মামলা বিজনেসটা এত বেড়ে গেছে, এই মামলা বিজনেস এক একজনকে আপনার মামলা থেকে খালাস দেওয়ার জন্য। তো এগুলো যদি কমে যায় তাহলে দেখবেন যে আইন আদালত ঠিকমতো করতে পারবে। তাদের পক্ষে সম্ভব না যে অল্প সময় করার জন্য। এখন তারা তো এই প্রতিশ্রুতি এই এইম নিতে না পারে যে শেখ হাসিনার মামলা শেষ না হওয়া পর্যন্ত আমরা থাকবো, এগুলো মামলা শেষ করে যাব। যে হারে মামলা হচ্ছে তাহলে তো আরও 3-4 যুগ চলে যাবে, বিচার হবে না। আনিস ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা একেবারে সময় শেষ। জনাব আনিস আলমগীর এবং জনাব শাহিদ জামান, আপনাদের দুজনকেই এনটিভি স্টুডিওতে আসবার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন। আজ এ পর্যন্তই, দেখা হবে আরেকটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সাথেই থাকবেন।